এখানে আমি দম আটকে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ব্যাড নিউজ, আমরা কেউ রোপওয়েতে চাই। মর্নিং এভরিওয়ান, ইটস রিমঝিম হিয়ার। আজকে আমাদের মানালিতে লাস্ট ডে, অ্যাকচুয়ালি লাস্ট মর্নিংই বলা চলে। মানালি থেকে এক্ষুনি আমরা চেক আউট করছি। আমরা সবাই রেডি হয়ে গেছি ফর রোটাং যাওয়ার জন্য। রোটাং আজকে আমাদের রোটাং পাস কভার করা আছে, আরও 4-5টা ভিউ পয়েন্ট রয়েছে। তো সকালবেলা থেকে আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল, প্লাস প্যাকিংও ছিল, লাস্ট মিনিট প্যাকিং। কাল রাত্রেবেলা হাফ করে রেখেছিলাম, মানে আজকে সকালবেলা টুকটাক জিনিসপত্রগুলো ঢোকানোর ছিল। তো সমস্ত কিছু করে ঘর পুরো ক্লিন করে নিয়েছি, রুম ট্যুর করা হয়ে গেছে। এখন অর্কদা হাফ লাগেজ নিয়ে নিচে নেমে গেছে, বাকি আমরা 3জন বাকি লাগেজ নিয়ে নিচে নামবো। তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করা যায়। আজকের গন্তব্য আমাদের রোটাং পাস, অটল টানেল, শিশু, সোলাং ভ্যালি অ্যান্ড অল। আজকের ডেস্টিনেশনের আরও একটা ব্যাপার হচ্ছে যে আজকে আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস হোটেল থেকে অলরেডি চেক আউট করে ফেলেছি। আর আজকে যাব একটা নতুন, মানে রাতে আজকে পৌঁছাবো নতুন একটা ডেস্টিনেশনে। সেটা এখন আমাদের কাছে সারপ্রাইজ, বাট গতকালের মতো আজকে কিন্তু আমরা একেবারেই লেট করিনি। আমরা সকাল সকাল আর্লি মর্নিংই বেরিয়ে পড়ার চেষ্টা করেছি, আর এখন আমরা অন দ্য ওয়ে। তোমরা দেখতেই পেলে কি অসাধারণ সৌন্দর্যের মাঝখান দিয়ে আমাদের এই 5 সিটার গাড়িটা ছুটে চলেছে, এবং তার সাথে পাহাড়গুলো যেন অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে সমস্ত কিছুর সাক্ষ্য বহন করে চলেছে। অটল টানেলে ঢোকার ঠিক আগের মুহূর্তেই আমাদের একটু প্যালপিটেশন শুরু হয়েছিল। সবারকার নয়, আসলে অর্কদার একটু ফোবিয়া রয়েছে। ও স্কিজোফ্রেনিয়া থাকায় ওর বন্ধ জিনিসে খুব অসুবিধা হয়, খুব ভয় করে। আর এই অটল টানেল বেশ যথেষ্টই লম্বা, প্রায় 9 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট প্রায় 9.5 কিলোমিটার মতো একটা টানেল, যেটা পুরোটাই পাহাড় কেটে বানানো। অটল টানেল পেরিয়ে এদিকে এসে পৌঁছাতেই খেয়াল হলো যে আশপাশের প্রকৃতি, পাহাড়গুলো কেমন রুক্ষ শুষ্ক। কারণবশত জানতে পারলাম যে যেহেতু এটি স্পিতি ভ্যালির মধ্যে পড়ে যাচ্ছে, সেই কারণের জন্য এখানকার পাহাড় কিন্তু মানালি ভ্যালির মতো এরকম সবুজে ঘেরা নয়, গাছগাছালিতে পূর্ণ নয়। তোমরা দেখতেই পাচ্ছ আশপাশের পাহাড়গুলো কেমন শুকনো পাথর পাথর টাইপের। তো এটা স্পিতি ভ্যালির একটা অন্যতম বৈশিষ্ট্য। ন্যাচারাল বিউটিতে এলে হয়তো অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমরা এখন রোটাং পাস যাওয়ার পথে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এর মাঝে আমরা অটল টানেল, সোলাং ভ্যালি পেরিয়ে এলাম। যাওয়ার সময় আমরা সোলাংয়ে দাঁড়াবো। পিছনে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি বা যেখান থেকে তো কথা বলছি, এই ভিউটা আমি জানি না কী বলে বর্ণনা করা যায়। এই সিরিয়াসলি হিমাচল ইজ হিমাচল, এর ওপরে কিছু হয় না হয়তো। আমার হিমাচল ফার্স্ট টাইম, আমার সব কিছুই ফার্স্ট টাইমই হয়, মানে আমার পাহাড় মানেই সেটা ফার্স্ট টাইম। তো আই এম জাস্ট কী বলবো, ওভারওয়েলমড, ব্লেজড অ্যান্ড অল। তো এই হচ্ছে ভিউ। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, দেখি রোটাং কী নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। চাউমিনটা কেমন? ভালো, খুবই ভালো। হাউ ইজ দ্য পরোটা? ভেরি গুড, ভেরি গুড। মোমো ইজ, মোমোটা আমার ওকে লেগেছে, ওর ভালো লেগেছে। আর যেখানে বসে খাচ্ছি পরোটার টেস্টটা যেন আরো অ্যাম্পলিফাই করছে। হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই। এমন একটা জায়গায় বসে খাচ্ছি। রোটাং পাশের রাস্তা যথেষ্ট দুর্গম, অসম্ভব খাড়াই হলেও রাস্তা কিন্তু খুব সুন্দর, একেবারে মাখনের মতো। পাহাড়ি রাস্তায় চলতে একজন দক্ষ সারথি থাকা ভীষণ প্রয়োজন, সেটা আমরা প্রতি মুহূর্তেই অনুভব করছিলাম। আর আমরা ভীষণই সৌভাগ্যবান যে পেয়েছিলাম মনু ভাইয়ার মতো একজন ড্রাইভারকে। যদিও ড্রাইভার নয়, মনু ভাইয়া আমাদেরই একজন হয়ে উঠেছিল এই 2-1 দিনেই।
প্রায় 13,050 ফুট উচ্চতায় এই হিমালয়ের গিরিপথে কিভাবে পৌঁছাবো আমরা সত্যিই বেশ চিন্তায় পড়ে গেছিলাম, কারণ রাস্তা দেখে আর এতটা হাইট সেটা শুনে। কথা বলতে বলতে চারপাশটা দেখতে দেখতেই দেখো পৌঁছে গেলাম আমরা রোটাং পাসে। রোটাং পাসে নামতেই অসম্ভব ঠান্ডা হাওয়ার দাপটে এবং হাই অল্টিটিউডের জন্য নিঃশ্বাসের ভীষণ সমস্যা শুরু হলো। এখানে আমি দম আটকে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এবার মনে হচ্ছে আমি দেহত্যাগ করবো এখানে এসে। আর ওইদিকে আমার দুজনকার ঘর। দেখার অব্দি প্রয়োজন মনে করছে যে আমাদের বউগুলো আরো বাঁচলো না মরে গেল। বাবু কার সাথে বিয়ে দিয়েছো বাবা দেখো। আমরা রোটাং পাশে দাঁড়িয়ে রয়েছি, পুরো হিমালয়ান রেঞ্জ, অসাধারণ লাগছে। তো তার সাথে অসাধারণ ঠান্ডা। সরে 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 কেটে যাচ্ছে। এই গাড়িগুলো ভাড়া নেওয়া যায়, কিন্তু এক একটা গাড়ি বলছে 2,000 টাকা করে নেবে পার কার। 3,000 টাকা, হ্যাঁ দরদামে সেটা 2,000-এ নেমেছিল। তা আমরা বললাম হেঁটেই যত যাবো। ডিফিকাল্ট সিচুয়েশনই হোক না কেন, যত হাই অল্টিটিউডই হোক বা যতটাই শ্বাসের কষ্ট হোক না কেন, শরীরের নাম মহাশয়, যা সবও তাই সয়। আর সেটা ভাবা মাত্র ওই ক্যাপসুল ইনজেক্ট করে চুল জ্যাকেট সেট করে হাঁটা তো দিলাম, এবং হাঁটতে হাঁটতে অবশ্যই সেটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা একেবারে ভ্যালির মাঝ মধ্যিখানে পৌঁছে গেলাম। চারিদিকটা দেখে না চোখ মন প্রাণ সমস্তটা ভরে যাচ্ছিল। মানে কষ্টটা তো কষ্ট বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই তো হয়তো এতদিন অপেক্ষা করেছি পাহাড়ে আসবো বলে। এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই মুহূর্তটাকে সারা জীবনের একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য তো এখানকার ফটোশ্যুট বানতাই হ্যাঁ না। আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে সমস্ত ফটোশ্যুট করেছিলাম, তার ঠিক কিছুটা নিচেই ছিল একটা লেক, যে লেকটা পুরোপুরি বরফে একদম, মানে জলটা পুরো বরফ জমে গিয়েছিল, পুরো একদম একটা ফাইন পাতলা বরফ লাগছিল পুরো জলটাকে, অসাধারণ দেখতে লাগছিল। বাট ওটা আরও নিচে, ওখানে নেমে তো পড়তে পারতাম আমরা, বাট ওখান থেকে উঠতে ভীষণ সমস্যা হতো বলে আমরা চারজনের কেউই নামিনি ওখানে। জাস্ট অসাধারণের থেকেও বেশি কিছু মানে বললে কম বলা হবে। বাট এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা, এতটাই না 12,500 ফিট উপরে আছি। তো আমার যথেষ্ট রকমের ব্রিদিং প্রবলেম হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে লিটারালি। তো চেষ্টা করছি আস্তে আস্তে যেটুকু সম্ভব এখানটা এনজয় করা যায়। নিচে একটা লেক ছিল, যে লেকটা ফ্রোজেন লেক, লেকটা আমরা নামিনি, কারণ নামলে ওঠা যে ইম্পসিবল, আমার আর কথা শরীর খারাপ হয়ে যাবে, দ্যাটস ওয়াই। তো আমাদের এখানে ফটোশ্যুট কমপ্লিট, এবার এখান থেকে বেরোবো। বাট আমাদের এখান থেকে গাড়ি অবধি পৌঁছাতে, ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িগুলো, ওই অবধি পৌঁছাতে অনেকটা সময় লাগে। সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, পাহাড় দেখে চোখটা শান্তি হলো, শান্ত হলো। আমি এর আগে কালিম্পংয়ে পাহাড় দেখেছি, বাট এটা লিটারেলি আমি এতদিন পাহাড় বলতে যা বুঝতাম, আজকে আমার সত্যি সত্যি আমার স্বাদ মিটে গেছে। একটা করে বাঘ বেরোয় আর চোরকি খেয়ে যায় মাথা, একই সাথে খুলে যায় হিমালয়ের নব নব রূপ। একটা সময় বাধ্য হয়েই ক্যামেরা রেখে শুধু গাড়ির জানলায় চোখ রেখে উপভোগ করছিলাম দূরের প্রকৃতিকে। সুউচ্চ পর্বতমালা, হিমবাহ, বরফ গলা ছোট্ট পাহাড়ি ঝর্ণা, ছোট্ট একটি নদী, ছোটবেলার সেই ভূগোল বইটার যে বর্ণনাগুলো একেবারে মিলে যাচ্ছিল তার সাথে। রোটাং পাস থেকে ফেরার পথে মনে মনে এইসবই ভাবছিলাম। চারপাশটা দেখে চোখ মন জুড়িয়ে যাচ্ছিল। দু সারি পাহাড়ের মাঝখান দিয়ে কত দূরে এঁকে বেঁকে চলে গেছে গিরিপথ। দুম করে মনে পড়ে গেল, আচ্ছা একসময় বুঝি এই গিরিপথ দিয়েই বাণিজ্যে যেত আমাদের দেশের বণিকের দল। ওই রাস্তা দিয়েই হয়তো কত মানুষ, কত বাইরের বিদেশি মানুষ আমাদের দেশে পা রেখেছে, আমাদের এই ভারতের মাটিতে। কেউ কেউ আবার এই পাহাড়কে ভালোবেসে আমাদের ভারতেই রয়ে গেছেন জীবনভর। কত ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই আশপাশের পাহাড়। সত্যি হিমালয়ের এই কথা ভাবলে সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। পৌঁছে গেছি শিশুতে।
সত্যি কথা বলতে এই শিশু জায়গাটা কেমন হবে সেই নিয়ে আমার কোনো রকম আইডিয়া ছিল না, বাট নামার পর তো আমি আরও একবার বাকরুদ্ধ হলাম। মানে কি দেখছি সামনে সেটা কিভাবে ভাষায় প্রকাশ করব, সত্যিই আমার কাছে কোনো ভাষা সেদিনও ছিল না, আজও নেই। তো এখন আমরা রয়েছি শিশুতে, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা, যদিও রোটাঙের থেকে কম ঠান্ডা, বাট স্টিল এখানেও ভীষণ হাওয়া দিচ্ছে। আর সব থেকে ওয়ার্স্ট পার্ট ইজ দ্যাট, আমি একটু চুলটা খুলে একটু কেট মারতে যাচ্ছি তখনই এত হাওয়া দিচ্ছে, চুল মুখ যাতা অবস্থা। তো এখন আমরা লাঞ্চ তো করতে পারবো না, টুকটাক একটু স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। ম্যাগির অর্ডার দিয়েছি, পাহাড়ে এসে ম্যাগি না খেলে তো হয় না। সকালবেলা মোমো খেয়েছি আজকে, তো এখন একটু ম্যাগি খাওয়া যাক, খেয়ে দেন আমরা যাবো সোলাং। সো আমরা এখন অটল টানেলের সামনে, মানে অটল টানেল থেকে বেরিয়ে এলাম। এসে হঠাৎ করেই দেখছি এই ভিউ, ও মাই গড, এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, ক্যামেরায় 1% বোঝা যাচ্ছে না, বাট ইটস জাস্ট ওয়াও। কিন্তু সমস্যাটা হচ্ছে, ও দে আর ইন টয়লেট। সো আমরা এসে আমাদের বড়দের আর খুঁজে পাচ্ছি না যে ওরা কোথায় গেল। ফাইনালি আমরা দেখতে পেয়েছি যে ওরা টয়লেটে গেছিলো। দেন এবার আমরা যাবো হচ্ছে কোথায়, সোলাং ভ্যালি ফর রোপওয়ে, তাই তো। লাস্ট ডেস্টিনেশন সোলাং ভ্যালি, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম, বাট তখনও কিছু ওপেন হয়নি। তো এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়। তো ওই যে প্রথম দেখো রোপওয়ে অ্যান্ড স্কাইং সেন্টার, তো আমরা এই রোপওয়েটাই আজকে চাপবো। বাকি অ্যাডভেঞ্চার আশা করি কালকে করার প্ল্যান আছে আমাদের, দেখা যাক কী হয়। এখানে প্যারাগ্লাইডিং, হট এয়ার ব্যালুন সবই হচ্ছে, বাট আমরা আজকে রোপওয়েটাই চাপবো। দেন এই যে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। আজকে প্রচণ্ড বেশি ঠান্ডা, আজকে প্যারাগ্লাইডিং কোনোভাবেই করা যাবে না, মানে করতে পারবো না, হাত ফাত জমে যাচ্ছে। চলো দেখি টিকিট ফিকিট কাটি। ব্যাড নিউজ, আমরা কেউ রোপওয়েতে যাইনি, আমরা এখন ব্যাক করছি গাড়ির কাছে, বাট কেন সেটা ওর কথা ভালো বলতে পারবে, কারণ রোপওয়ে গিয়ে জানলাম যে জাস্ট ওপরে তুলবে আর নিচে নামাবে, তার জন্য নাকি প্রচন্ড এক্সট্রা দাম। কত পড়ছিল? পার পার্সন 1000 করে, 750 বললো তো, 1000 বললো, পার পার্সন 1000 করে পড়ছে। শুধুমাত্র ওই ওপরে ওই যে ওপরটা ওঠাবে আর নিচে নামাবে। এবার পার পার্সন মানে একটা পার কাপল হলো একটা কথা থাকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পার পার্সন এটা অনেকটা এক্সট্রা। সেই জন্য আমরা ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। রোপওয়ে বেলুন আমরা দেখছি, দেখে এখন আমরা রোমান্টিক হোটেলে যাচ্ছি। চলো রোমান্টিক হোটেল, হ্যাঁ চলো। আচ্ছা হ্যাঁ, অল্প সারপ্রাইজ ব্যাপারটা রয়েছে তো এখনো, চলো সেটা আস্তে আস্তে, তাই জন্য ছাড়ছি আমি। চলো। রোমান্টিক We are trying Bhuta. আজকে ভিডিও শুরুতেই বলেছি যে আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করে নতুন একটা স্টেকেশনে যাওয়ার কথা, বাট সেটা কোথায় কী বৃত্তান্ত কিছুই আমরা জানি না। তো যথারীতি প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয় মানালি শহর ছেড়ে দেখলাম আমরা আরও উপরের দিকে উঠছি। প্রায় 15 মিনিট চলার পর দেখলাম একটা জায়গায় এসে আমাদের এরকম দাঁড় করালো গাড়ি, এবং মনু ভাইয়া নেমে এখান থেকে পারমিশনের জন্য গেল। আর তারপর শুনলাম যে আমাদের স্টেকেশনের পাঠানো লোকেশন অনুযায়ী 31 নম্বর কার্ভে রয়েছে আমাদের স্টেকেশন। সেই মতো আমরা উঠতে শুরু করলাম, প্রায় 14,500 ফুট উচ্চতায় উঠে পড়েছি অলরেডি। না, আমরা প্রথম দিন আলাদা পেয়েছি, আলাদা আলাদা, তারপরে কালকে আমরা একটাই চলে আসবো। চল আমরা যাবো, তাই না, ওদেরকে আগে দে, যাও কারণ আছে। চলো দেখি, আমাকে ঠেলে ফেলে দাও তুমি। চলো, কোনটা দাদা? ওইটা, ये वाला कौन सा वाला? ये वाला। चलो, হ্যাঁ। তোমার আগে যাওয়া উচিত ছিল। ও এই দাঁড়াও, দাঁড়াও, আমি আগে যাবো। রিয়াকশন খতরনাক জিনিস হয়ে আসো, আয় না, মানে তোদের প্রি 27 তারিখ আমরা সেলিব্রেট করছি। ও হোটেলটা জানতো না, কিন্তু এটা সাজানোর আইডিয়া ওর, ও হোটেলটাও জানতো না। প্রি 26 তারিখ। কি বলবো,
কি বলা উচিত? ওয়াও, বিউটিফুলটা খুব কম। মানে মানে কি বলবো, আমার এরকম হয়? সিরিয়াসলি এরকমও হয়? বাপরে বাপ। তোদের প্রি 26 তারিখ গিফট আমাদের তরফ থেকে এটা। একটু তো কিছু বলতে পারতে। ওকে কত সেজে গুজে আসতে। ডেফিনেটলি তুমি কিছু বলো। আমি তো বললাম আমি তো প্রথম আসলাম, এক্সপ্রেশন বললাম। বলে এক্সপ্রেশন বললাম। কালকে আমরা ওইটাই চলে আসছি, সেটাই। কেন আজকেরটা কেন আজকে পাইনি। থ্যাংক ইউ বলার তো কোনো ভাষা নেই, থ্যাংক ইউ বলবো না। বাট একটা জিনিসই খারাপ লাগে, তোমরা আমাদের কাছ থেকে কিছু নাও না, আমাদের এখানে দাও দিয়ে না, দাও। আমি দাও না, আচ্ছা কালকে যখন ওইখানে আমার একটা কিছু ওখানে ভালো লাগে। সেকেন্ড যে স্টেটার কথা বলছিলাম এতদিন ধরে, যেটা অর্কদা সারপ্রাইজ রেখেছিল, সেটা তো তোমরা দেখলেই। তার একটা ট্রেলারই বলবো, তার কারণ আমি এখনো ভালো করে নিজেও মানে কি বলবো ফিল করে উঠতে পারিনি। এতটাই আমি মানে কি বলবো শকড, অ্যান্ড আমি এক্সপ্লেনও করতে পারছি না বা দেখাতেও পারিনি। তো আপাততর জন্য আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, অ্যান্ড আমরা একটুখানি দুপুরবেলা ম্যাগি খেলেও এসে আর কি কিচ্ছু খাইনি। দ্যাটস ওয়াই এখন আমরা আগে স্ন্যাক্সটা খাবো, দেন তারপরে আমরা ফ্রেশ হব, অ্যান্ড দেন বাকি সব কিছু। তো আপাততর জন্য এখানে আমরা এদের তরফ থেকে একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্টস করেছে। এখানকার লোকেশনটা এতটাই অদ্ভুত, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চেষ্টা করবো যতটা সম্ভব দেখানো। তার আগে আমরা এখানে একটু স্ন্যাক্স নিয়ে দেন তারপরে আস্তে আস্তে সবটা আমি দেখানোর কি চেষ্টা বললো রে? করছি। তো আমরা এখন বসেছি বনফায়ারে, সবাই কফি খাচ্ছি। চিয়ার্স। এই যে এক্সট্রা চিনি এক্সট্রা চিনি এসে গেছে দুটো চিনিখোর পাবলিকের জন্য। থ্যাংক ইউ। আর এই যে আমি, হ্যালো, আর এই যে আমাদের বনফায়ার। এটা হচ্ছে এই ওপর থেকে নিচে নেমে এসে আচ্ছা একটা ভিডিও তুমি একটা হাই হ্যালো করো না। বনফায়ারটা। মিঠি কিছু বলো, আমি চিনির প্যাকেট পোড়াচ্ছিলাম। বলো, ভদ্রলোকের মতন চিনির প্যাকেট না পুড়িয়ে কিছু বলো। আমি প্রথম বনফায়ার দেখলাম। চামচটা খুব ভালো লাগছে, ভালো কথা বলতে পারো, তোমরা বলবা দেখলাম। এনজয় করছি আমরা। হুম, একটু চিনিটা চাটা খাই, খেয়ে দেখি কেমন লাগে। গুপস কিছু বলো। খুব ভালো লাগছে, অনেক কিছু অপশন ছিল, তার মধ্যে সবাই বনফায়ারই বেছে নিল। ভেপস কিছু বলো। I have nothing to say. আজকে সারাদিন সেভাবে লাঞ্চ না করার জন্য বেশ খিদে পেয়েছিল। আর আমাদের এতটাই ঠান্ডা লাগছিল, একটুখানি শরীর গরম করে একটু কফি খেয়ে তারপরে ফ্রেশ হওয়াটা ইচ্ছা ছিল। সেই কারণেই আমরা এখন স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম, আর সেটা এসেও গেছে। সেটা সার্ভ করতে আমি জাস্ট উঠেছি, বাট অলরেডি বিকল্পা চলে এসছে। কারণ বিকল্পা এইসব ব্যাপারে কাউকে ভরসা করে না, ওই একমাত্র গিন্নি আমাদের গ্রুপে। ও এই সব কিছু গুছিয়ে দিতে খুব পছন্দ করে। দেখে কিছু ইন্সপায়ার। এখানে স্ন্যাক্স রেডি হচ্ছে, আমি ভেজিটেবলস খাচ্ছি, এটা কেউ খাচ্ছে না, সব আমি একা খাচ্ছি। আর আমরা এখানে শুধুই বসে বসে আমার প্লেটটা দেখা, শুধু দেখিয়েছি আগুনে তাপে। প্লেট শুধু ভেজিটেবলস ম্যাক্সিমাম। আমি কত ভালো। কেন তোকে, তোর ভাগে কি চিকেন জোটেনি? জুটেছে, তুই ভেজিটেবলস গুলো তোর খাবি না তো? আরে ওই জন্যই তো তুই গ্ল্যামার কুইন অফ আওয়ার টিম। ব্যাস। আর আমাদের এইরকম দশা। বিকল্পা যেখানেই যায় এই গিন্নি বান্নির কাজটা ওই করে। যেখানে এসে পৌঁছালাম সেই সারপ্রাইজ স্পটটা ছিল একটা গ্ল্যাম্পিং ডোম, প্রায় 14,500 ফুট উচ্চতায়। এরকম একটা পরিবেশে রাত কাটাবো, তাও একটা নয় দুটো রাত, ভেবেই ভেতরটা একটা অদ্ভুত আনন্দে ভরে উঠছিল। তার সাথে আনএক্সপেক্টেড সমস্ত কিছু, এভাবে রুম ডেকোরেশন, বনফায়ার, আর কি বলবো। এমন এক শীতের রাতে বাড়ি থেকে এত কিলোমিটার দূরে পাহাড়ের কোলে বসে বনফায়ারের সাথে আমার প্রিয় মানুষ, প্রিয় গান, সাথে প্রিয় সময়, মনে হচ্ছিল এই তো জীবন। এই জীবনের জন্যই তো এত পরিশ্রম, এত রাত জাগা, এত চাপ দিয়ে কাজ করা।